নমস্কার, আমি ডক্টর সন্তোষ কুমার, অর্থোপেডিক সার্জন, কলকাতা। আমাদের এই শৃঙ্খলাতে, আমাদের এই সিরিজে আমরা নানা ধরনের অর্থোপেডিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি, যাতে আমরা চেষ্টা করি আপনার কোয়েরিজ গুলো আমরা পাই এবং সেটাকে আমরা উত্তর করি। আপনার যত কোয়েরিজ থাকে সেগুলো আপনি আমাদের মেল করে পাঠান বা কমেন্ট করে পাঠান, আমরা সবসময় চেষ্টা করব এটাকে উত্তর দেওয়ার। তো আজকে যে সিরিজটা হচ্ছে সেটা হচ্ছে পিঠে, কোমরে এবং ঘাড়ের ব্যথা, মানে স্পাইন পেন। এবার এই যে এডুকেশনাল ভিডিওস গুলো, এটা উদ্দেশ্য হচ্ছে যে আপনি যার দরকার আছে, যার এই প্রবলেম গুলো আছে, সে কিছুটা এই জিনিসগুলো নিয়ে বুঝতে পারে, তাতে ওর সঠিক চিকিৎসা সিদ্ধান্ত নিতে সাহায্য হবে, সে যেন কোনো ভুল পথে পড়বে না এবং সঠিক চিকিৎসা করাতে পারবে। তার জন্য এই এডুকেশনাল ভিডিওস আমরা তৈরি করে থাকি। এবং যদি আপনার কোয়েরিজ থাকে, এগুলো সোজা আপনি মেল করতে পারেন বা কমেন্টে লিখে পাঠাতে পারেন, আমরা ওটা রিপ্লাই করবো, বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো মানুষ মাত্রই কোমরের ব্যথা হয়, এমন কোনো মানুষ নেই যে বলতে পারে যে আমার কোমরে, পিঠে, ঘাড়ে ব্যথা হয়নি। তো মানুষ মাত্রই কোমরে ব্যথা হয়, কেননা দিস ইজ দ্য প্রাইস দ্যাট উই পে ফর ইরেক্ট পোস্চার। মানে ধরুন আগেকার দিনে, মানে যে এটা ইভলিউশন হলো, হ্যাঁ, তো আমরা যে মানুষের যে পোস্চারটা ইরেক্ট হলো, তো সেটাতে একটা প্রিডিসপোজিশন আছে যে মানুষ মাত্রই একটু কোমরের ব্যথা হয়। তো আমাদের যে স্পাইন, সেটা একটা চেইন অফ বোনস, মানে আমাদের যে মাথা, স্কাল, এটাকে বলা হয় স্কাল। স্কাল থেকে টেল বোন অব্দি টোটাল 31টি হাড় আছে, 31টি ছোট ছোট হাড় আছে, মালার মতন, চেইন অফ বোনস। এবং সেই 31টি হাড়ের প্রত্যেকটা লেভেলে একটা করে নার্ভ রুট বেরোয়। এই 31টি হাড় আছে, 31টি হাড়ে প্রত্যেক লেভেলে জয়েন্ট আছে। এটা একটা পর একটা জয়েন্টস আছে। সেই জয়েন্টস গুলো কিরকম না আমরা দেখবো। এটাকে বলা হয় ভার্টিব্রাল বোন, মানে এই ছোট ছোট বোনস আছে। তো আমাদের ঘাড়ের 7টা হাড় আছে, যেটাকে বলা হয় সার্ভাইকাল ভার্টিব্রা। আমাদের বুকে 12টা হাড় আছে, যেটাকে বলা হয় থোরাসিক ভার্টিব্রা। আমাদের কোমরে 5টা হাড় আছে, যেটাকে বলা হয় লাম্বার ভার্টিব্রা। এবং আমাদের টেল বোনে 5টা হাড় আছে, যেটাকে বলা হয় সেক্রাল ভার্টিব্রা। তো এই ছোট ছোট হাড়গুলো একের পর এক জয়েন্ট থাকে, যেন এটাতে ফ্লেক্সিবিলিটি থাকে। আমরা সামনে ঝুঁকি, পেছনে হেলি, আমরা মুভ করি, টার্ন করি, সব রকমের ফ্লেক্সিবিলিটি থাকে। এবং আমাদের বুঝতে হবে যে স্পাইন আর স্পাইনাল কর্ড দুটো আলাদা আলাদা জিনিস। স্পাইন হচ্ছে ওই বোনি স্ট্রাকচারটা, যেটা যেটা আমাদের বডি ইরেক্ট পোস্টার দিচ্ছে, যেটা স্ট্রাকচার দিচ্ছে, সেটাকে বলা হয় স্পাইন, যে বোনি স্ট্রাকচারটা। আর তার ভেতরে একটা নরম স্ট্রাকচার আছে, যেটা ব্রেনের একটা এক্সটেনশন, সেটাকে বলা হয় স্পাইনাল কর্ড। এবং প্রত্যেকটা লেভেলে ওই স্পাইনাল কর্ডের একটা শাখা নার্ভ রুট বেরোয়। 31টি যখন হাড় আছে, তো 31টি নার্ভ রুট প্রত্যেকটা লেভেলে একটা করে বেরোয়। তো আমরা যদি দেখি এই ছবিটাকে, তো এই ভার্টিব্রাল বোন, উপরের ভার্টিব্রাল বোন, নিচের ভার্টিব্রাল বোন, এর দুটো লেভেলে জয়েন্ট থাকে। দুটো হাড়ের মাঝখানে একটা জেলি থাকে, যার নাম হচ্ছে ডিস্ক। এই জেলির এই যে কার্টিলেজ, এটা এক ধরনের কার্টিলেজ, যার নাম হচ্ছে ডিস্ক। তো এর দুটো এরিয়া থাকে, বাইরের এরিয়াটা হার্ড এরিয়া থাকে, আর নিচের ভেতরের এরিয়াটা লিকুইডের মতন এরিয়া থাকে। তো আর এই দুটো ভার্টিব্রাকে এই ডিস্ক জয়েন করছে, এবং তার সঙ্গে একটা বনি জয়েন্ট আছে, যার নাম হচ্ছে ফেসেট জয়েন্টস। এই জয়েন্ট গুলোকে বলা হয় ফেসেট জয়েন্টস। এবং এই যে জেলির আছে, এর পেছন থেকে নার্ভ রুট গুলো বেরোয়। এই নার্ভ রুট গুলো কোমর থেকে বেরিয়ে পায়ে নামে। তো অনেক সময় কি হয় যে এই যে জেলিটা আছে, এটা বালুন আউট হয়, এটা পেছনে একটা চাপ দেয়, নার্ভ রুটের উপর চাপ দেয়। তো এই জিনিসটাকে আমরা ডিস্ক প্রোট্রুশন বলি, ডিস্ক প্রোল্যাপস বলি। তো এটা আম ভাষাতে স্লিপ ডিস্ক বলা হয়। যখন এই জেলিটা বেরিয়ে গিয়ে নার্ভ রুটের উপর চাপ দেয়, তখন একটা কোমরের ব্যথা হয়, এবং নার্ভ রুট গুলো যেহেতু পায়ে নামে, ব্যথাটা ওভাবে পায়ে নেমে যায়। তো সেটাতেও আর্থ্রাইটিস হয়। এই জিনিসটাকে ফেসেট জয়েন্ট আর্থ্রোপ্যাথি বলা হয়। তো এই দুটো মেইন ব্যথার স্রোত আমাদের কোমরের। তো এই ছবিটা আমরা দেখছি যে স্পাইন, ওটা পুরো 31টি হাড়, এই মাথার নিচে থেকে টেল বোন অব্দি 31টি হাড় আছে। তো প্রত্যেকটা লেভেলে একটা করে নার্ভ রুট বেরোয়, এবং এই জেলিটা সামটাইমস বেরিয়ে গিয়ে নার্ভ রুটের উপর চাপ দেয়। এটাকে বলা হয় পিঞ্চড নার্ভ বা ডিস্ক প্রোট্রুশন। তাতে কোমরে ব্যথা হয়, কোমরের পেশিগুলো স্টিফ হয়ে যায়, আমাদের সামনে ঝুঁকতে অসুবিধা হয়। এবং যেহেতু এই নার্ভ গুলো পায়ে নামে, তার জন্য ব্যথাটা হয়ে নেমে যায়। এই ছবিতে আমি দেখানোর চেষ্টা করেছি যে ডিস্ক জিনিসটা কি। এই সামনের দিকে ভার্টিব্রার মাঝখানে এই জেলির মতন জিনিস থাকে, এটাকে বলা হয় ডিস্ক। তো বাইরে এই একটা শক্ত কার্টিলেজ থাকে, আর এখান থেকে ভেতরে যে জেলি থাকে, ওটা বেরিয়ে এসে এখান থেকে নার্ভ রুট গুলো যেটা বেরোচ্ছে ফেসেট জয়েন্টের নিচে থেকে, ওখানে গিয়ে এটা চাপা দিচ্ছে। তার জন্য কোমরে ব্যথা হয়। এবং এই নার্ভ রুট গুলো যেহেতু পায়ে এভাবে নেমে যায়, সায়াটিক নার্ভ তৈরি হয়, তার জন্য এই ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে নেমে যায়, থাইস এন্ড লেগস তে এই ব্যথাটা নেমে যায়।
তো এটাকে বলা হয় সায়াটিক পেইন বা সায়াটিকা। তো আমরা প্রাথমিক দিকে এটা দেখার জন্য একটা এক্সরে করে থাকি। এক্সরে তে আমরা সব দেখে নিই। এটা এক্সরে তে বোঝা যায় যে ভার্টিব্রাল বোনস কিরকম আছে, সামনে ঝুঁকে পেছনে হেলে, এরকম আমরা এক্সরে তে করে দেখে থাকি। তো এই স্পাইনাল স্ট্রাকচারটাকে আরেকটা ছবিতে খুব সুন্দর করে আমি দেখাচ্ছি। এই ছবিতে খুব ভালো করে দেখানো হয়েছে। এই বোন গুলো, এটাকে বলা হয় ভার্টিব্রাল বোন, একের পর এক আছে। এবং এই ভার্টিব্রাল বোন গুলো দু জায়গায় জয়েন্ট হয়। একটা হয় সামনের দিকে, যেটা জেলি দিয়ে জয়েন্ট হয়, এটাকে বলা হয় ডিস্ক। এবং পেছন দিকে জয়েন্ট হয়, এটাকে বলা হয় ফেসেট জয়েন্ট। এই জয়েন্ট গুলোকে বলা হয় ফেসেট জয়েন্ট। তো এই ফেসেট, এই ভার্টিব্রা আর ফেসেট জয়েন্টের মাঝখানে একটা ছোট্ট রেসেস থাকে, একটা ছোট্ট জায়গা আছে যেখান থেকে স্পাইনাল কর্ডের শাখা নার্ভ রুট গুলো বেরোয়। এই হলুদ রঙের যেটা দেখছেন, এই নার্ভ রুট গুলো বেরোচ্ছে। তো এটাকে বলা হয় নিউরাল ফোরামেন, এটাকে বলা হয় নিউরাল ফোরামেন। তো এই নার্ভ রুট গুলো যখন বেরোচ্ছে তখন স্লিপ ডিস্ক হয়ে এটাতে চাপ দেয়, তখন নার্ভ রুট গুলো ফুলে উঠে এবং তাতে ব্যথা হয় এবং পেশিগুলোতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয় এবং কোমরের ব্যথাটা পায়ে নেমে যায়। তো আমরা প্রথমে দিয়ে ওষুধ দিই, নানা ধরনের ওষুধ দিই যেটা ব্যথা কমানোর জন্য। আর সামটাইমস আমরা এখানে ব্লক দিতে পারি যার নাম হচ্ছে এপিডুরাল নার্ভ ব্লক। মানে একটা অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে এটা নিডল দিয়ে এখানে আমরা একটা ওষুধ ডেপোমেড্রল দিয়ে থাকি, যাতে এই নার্ভ রুটটা যেন যে চেপে আছে, ফোলা আছে, এগুলো যেন কমে যায়, তার সঙ্গে ব্যথাটা, নার্ভের ব্যথাটা কমে যায়। তো এটাকে বলা হয় ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট। যখন ওষুধগুলো অত কাজ করছে না তখন এটা আমরা করে থাকি অনেক ক্ষেত্রেই। যখন স্পাইনাল কর্ডের উপর চাপ পড়ছে তখন আমরা পেছন দিক থেকে এই বোন যেটা আছে, এটাকে বলা হয় ল্যামিনা, এটাকে বলা হয় ল্যামিনা। এই যে স্পাইন যে আছে তার ভেতরে আমরা যেটা দেখলাম, স্পাইনটা হচ্ছে বনি ক্যানাল, যার ভেতরে ওই নরম স্পাইনাল কর্ডটা আছে। তো পেছন দিক থেকে আমরা এই চাপটা সরিয়ে থাকি, এটাকে বলা হয় ল্যামিনেক্টমি। এই অপারেশনকে বলা হয় ল্যামিনেক্টমি। এই বোনের পার্টটাকে একটা সরিয়ে বার করে দেওয়া হয়েছে। এবং এর নিচে পেছনে এই যে হলুদ রঙের একটা লিগামেন্ট দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় লিগামেন্টাম ফ্লেভাম। তো যখন ডিস্ক প্রোল্যাপস, ডিস্ক স্লিপ ডিস্ক গুলো অনেক দিন ধরে থাকে তখন লিগামেন্টটা মোটা হয়ে যায়, এটাকে বলা হয় হাইপারট্রফিড লিগামেন্টাম ফ্লেভাম। এটা আমরা এমআরআই তে দেখতে পারি। তখন এই লিগামেন্টাম ফ্লেভামটাকেও সরাতে হয় অপারেশন করে। এটাকে বলা হয় ল্যামিনেক্টমি অ্যান্ড ডিসেক্টমি বা স্পাইনাল ডিকম্প্রেশন। তো এই সার্জারি করলে ব্যথাটা চলে যায় এবং তাড়াতাড়ি রিকভারি হয়। তো এই জিনিসগুলো যদি আমরা দেখতে চাই তো এক্সরে তে সেরকম দেখা হয় না, কেননা এক্সরে তে শুধু আমরা বোনস দেখতে পারি, আমরা নরম জিনিসগুলো এক্সরে দেখতে পাই না। তো সেটা দেখতে গেলে আমাদের এই এমআরআই করতে হয়। সেটা দেখতে গেলে এমআরআই করতে হয় এবং এই এমআরআই তে আমরা দেখতে পাই যে স্পাইন এবং ভার্টিব্রাল বোনের মাঝখানে যে ডিস্ক আছে, স্পাইনাল কর্ড আছে, ওই ডিস্কটা বেরিয়ে গিয়ে কোন লেভেলে নার্ভ রুটে চাপ পড়ছে, এগুলো সবকিছু আমরা এটাতে দেখতে পাই। এটাকে আমরা এমআরআই বলি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তো এমআরআই হচ্ছে একটা বেসিক ইনভেস্টিগেশন যে কোনো স্পাইনের সমস্যাটাকে দেখার জন্য। তো এখানে যদি চাপ পড়ে থাকে, ব্যথা থাকে, তাহলে আমরা অনেক রকমের ইনজেকশন টেকনিক্স ইউজ করি, সেটাকে বলা হয় ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট। মানে ওই ওষুধটাকে এক্স্যাক্টলি সেই জায়গাটাতে গিয়ে দিয়ে দেওয়া হয় যেখানে চাপটা পড়ছে, যেখানে নার্ভের উপর চাপটা পড়ছে। তো সেটাকে, যেখানে নার্ভের উপর চাপটা পড়ছে, এই ইনজেকশন, এই নিডল যেটা আপনি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে এপিডুরাল নিডল। এই যে স্ট্রাইপ নিডল, ব্ল্যাক এন্ড হোয়াইট স্ট্রাইপের নিডলটা দেখা যাচ্ছে, এর নাম হচ্ছে এপিডুরাল নিডল। তো এটাতে নিয়ে গিয়ে আমরা এখানে ওষুধ দিয়ে, ডেপোমেড্রল বা যে কোনো ওষুধ দিয়ে ইনজেকশন দিয়ে দিতে পারি। এটা যে স্পাইনাল কর্ড আছে তার ওর উপরে একটা স্পেস আছে, এটাকে বলা হয় এপিডুরাল স্পেস, লিগামেন্টাম ফ্লেভাম যেটা দেখলাম তার নিচে, ওখানে গিয়ে আমরা ইনজেকশনটা দিয়ে দিই, এটাকে বলা হয় এপিডুরাল ইনজেকশন। তো এই ক্ষেত্রে অনেক সময় পেন রিলিফ হয়ে যায়। তো সামটাইমস পেন রিলিফটা টেম্পোরারি হয়, সামটাইমস এটা পার্মানেন্ট হয়, কিন্তু এটা দিয়ে অ্যাটলিস্ট বেশ কিছুদিন ভালো কাজ হয়। তো এটা আমরা ডিসাইড করে থাকি যে কোন ক্ষেত্রে কাজ করবে, কোন ক্ষেত্রে কাজ করবে না, সে বুঝে আমরা এখানে এই ইনজেকশনটা দিয়ে থাকি। আর একটা ইনজেকশন টেকনিক যেটা প্রচুর ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় কর্ডাল ইনজেকশন। কর্ডাল ইনজেকশন মানে এই যেখান থেকে নার্ভ রুট গুলো বেরোচ্ছে, ওখানে এই ইনজেকশন গুলো কিন্তু সব অপারেশন থিয়েটারে দেখা হয়, অপারেশন থিয়েটারে দেওয়া হয়। অপারেশন থিয়েটারে আমাদের একটা রানিং এক্সরে মেশিন থাকে যার নাম হচ্ছে সিয়াম। সে সিয়ামে দেখে, রানিং এক্সরে মেশিন ফ্লোরোস্কোপি দেখে এই ইনজেকশন গুলো দেওয়া হয়। এই ইনজেকশন গুলো এখানে দিলে অনেক পেন রিলিফ হয়। সিমিলারলি এই ইনজেকশন, যেটা আমরা এপিডুরাল ইনজেকশন দেখলাম, কর্ডাল ব্লক দেখলাম, সিমিলারলি এটা নিউরোফোরামিনাল ব্লকও দেওয়া হয়। এখানে ইনজেকশন দিয়ে এই নার্ভ রুটে নিউরোফোরামিনাল ব্লক দেওয়া হয়, তাতে অনেক সময় ভালো কাজ হয়। এগুলোতেও যদি কাজ না হয় তাহলে আমরা অপারেশনের দিকে এগোই। অপারেশনে কি করা হয়, যে ওই ডিস্কটাকে সরানো হয়। সেই ডিস্ক সরানো অনেক সময় মাইক্রো ডিসেক্টমি বা এন্ডোস্কোপিক ডিসেক্টমি দিয়ে করা হয়। আর যদি
পেসের জয়েন্ট আর্থ্রোপ্যাথি হয়ে গেছে, মানে অনেক দিন ধরে আছে এবং আর্থ্রাইটিস জয়েন্টে ডেভেলপ হয়ে গেছে, তাহলে আমাদের ওটা ল্যামিনেক্টমি, ডিসেক্টমি এবং দরকার হলে ফিক্সেশন করতে হয়, যেটাকে বলা হয় স্পাইনাল ডিকম্প্রেশন অ্যান্ড ফিউশন। স্পাইনাল ডিকম্প্রেশন অ্যান্ড ফিউশনতে আমরা এই নানা ধরনের টাইটেনিয়ামের রড এন্ড স্ক্রু ইউজ করে থাকি, যার নাম হচ্ছে পেডিকেল স্ক্রু। এটা এক্সরে দেখতে এরকম মনে হয়, এটা হচ্ছে অপারেশনের পরে একটা এক্সরে, যে ক্ষেত্রে পেছনের দিক থেকে আমরা ডিকম্প্রেশন করেছি, যে বোনের যে চাপটা পড়ছিল এই ল্যামিনাটাকে সরিয়ে আমরা এই স্ক্রু আর রড দিয়ে ফিক্স করে দিয়েছি, এটাকে বলা হয় পেডিকেল স্ক্রু ফিক্সেশন। তো এইটা সেই ক্ষেত্রে বেশি দরকার হয় যেখানে ইনস্টেবিলিটি হয়। ইনস্টেবিলিটিটা হচ্ছে একটা হাড় অন্য হাড়ের উপর এগিয়ে গেছে। এই যে আমরা এমআরআই তে দেখতে পাচ্ছি এই বোনটা, এই ভার্টিব্রাল বোনটা এই বোনের উপর এগিয়ে গেছে, এটা এগিয়ে গেছে, তো স্লিপ ডিস্কের সঙ্গে এই বোনটা এগিয়ে গেছে, দ্যাট ইজ ইনস্টেবিলিটি। এটাকে আমাদের ভাষাতে বলা হয় স্পন্ডলোলিস্থেসিস। মানে যখন স্লিপ ডিস্কের সঙ্গে ইনস্টেবিলিটি আছে, স্পন্ডলোলিস্থেসিস আছে, তখন আমরা ডিকম্প্রেশন এন্ড ফিউশন করতে হয়, মানে ওই ডিস্কটাকে বার করে আমাদের চাপটা সরাতে হয় এবং তার সঙ্গে ফিউশন করতে হয়। তো ফিউশন করতে গেলে যেটা আমরা আগে দেখলাম, যে এই পেডিকেল স্ক্রু ইউজ করা হয়, টাইটেনিয়ামের স্ক্রু আর রড ইউজ করা হয়, এবং যেখানে ডিস্কটা বার করি আমরা, ওখানে একটা কেজ দিয়ে দেওয়া হয়। ওই কেজটা দেওয়া হয় যেন ওই স্পেসটা মেনটেন থাকে আর ফিউশন হয়। এই কেজটা দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় লাম্বার ইন্টারবডি ফিউশন। তো এই পেডিকেল স্ক্রু এন্ড এই কেজ দিয়ে এটা আমরা ফিক্স করে থাকি যেখানে ইনস্টেবিলিটি হয়। এই জিনিসটাকেই আর একটা ছবিতে আমি দেখিয়েছি, যেখানে এই ফিউশন করা হচ্ছে এই পেডিকেল স্ক্রু আর রড দিয়ে, এই পেডিকেল স্ক্রু আর রড দিয়ে। এই জিনিসটা আমরা যদি এক্সরে দেখি এভাবে মনে হবে, এক্সরেতে এই পেডিকেল স্ক্রু আর রড দিয়ে ফিউজ করা হয়েছে এবং এখান থেকে এখান অব্দি তিনটে সেগমেন্টে বোনটাকে সরিয়ে ল্যামিনা, যে বোনের চাপটা পড়ছিল সেটাকে সরিয়ে এটাকে ল্যামিনেক্টমি বলা হয়। এই পুরো প্রক্রিয়াটাকে স্পাইনাল ডিকম্প্রেশন এন্ড ফিউশন বলা হয়। একটা জিনিস যেটা আমরা প্রচুর দেখে থাকি বাড়ি বাড়িতে, সেটা হচ্ছে হাড় নরম হয়ে যাওয়াতে হাড় নিজে নিজে যে ভার্টিব্রাল বোন হাড় নরম হয়ে যাওয়াতে নিজে নিজে চেপে যায়, এটাকে বলা হয় ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার। তার জন্য কি হয়, যে অনেক সময় দেখবেন যাদের বয়স হয়ে গেছে তারা একটু কুজু হয়ে যায়। সেই কুজু হওয়াটা কেন হয় না, ভার্টিব্রাল বোনটা নিজে নিজে চেপে গেছে। এই ভার্টিব্রাল বোন যখন নিজে নিজে চেপে যায়, হাড় নরম হলেই হয়, সাধারণত এটা হবে না, কিন্তু হাড় নরম হলেই এটা হবে, এবং এটাকে বলা হয় ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার। এই জিনিসটাকে বলা হয় ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার, যেটা আপনি দেখতে পাচ্ছেন ভাড়টা নিজে নিজে চেপে গেছে। এটা নিজে নিজে হতে পারে, বা সামটাইমস একটা ছোট্ট জার্ক দিয়ে, ধরুন বয়স কেউ গাড়িতে যাচ্ছে, হঠাৎ একটা স্পিড ব্রেকারে গাড়ি জাম্প করলো, তাতেও হয়ে যেতে পারে। তো এটাতে মানুষ কুজু হয়ে যায়। তো সেই জিনিসটাকে ঠিক করার জন্য আমরা কাইফোপ্লাস্টি করে থাকি। কাইফোপ্লাস্টি মানে যেখানে চেপে গেছে হাড়টা, ওখানে আমরা রানিং এক্সরে ফ্লোরোস্কোপিতে দিয়ে একটা নিডল যায়, তাতে একটা বালুন যায়, বালুনটা গিয়ে ওখানে ওই চাপা হাড়টাকে তুলে দেওয়া হয়, তুলে দিয়ে ওখানে যে ক্যাভিটিটা ক্রিয়েট হয় ওখানে বোন সিমেন্ট দেওয়া হয়। তো এটাকে বলা হয় বালুন কাইফোপ্লাস্টি। মানে এখান থেকে এই নিডলটা যাচ্ছে, যেটা হাড়টা চেপে গেছিল সেটাকে একটা বালুন দিয়ে এটাকে তুলে দেওয়া হয়েছে, এবং ওখানে যে স্পেসটা ক্রিয়েট হয়েছে ওখানে বোন সিমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় বালুন কাইফোপ্লাস্টি। এটা পুরোপুরি পারকিউটেনিয়াস টেকনিক, মানে এটা জাস্ট একটা নিডল দিয়ে ঢুকে এই পুরো জিনিসটাকে করে দেওয়া হয়, এটাতে কোনো কাটাকুটি কোনো ব্যাপার নেই, করা হয় এবং সেম ডে আমরা ছুটি করে যেতে পারি। তো এটা হচ্ছে যাদের ভার্টিব্রাল কম্প্রেশন, হাড় চেপে গেছে, সেই ক্ষেত্রে এটা খুব ভালো পেন রিলিফ দেয়, ইমিডিয়েট পেন রিলিফ দেয়। মানে যখন পেশেন্ট ওটি থেকে বেরোয়েন তখনই বলেন যে আমার ব্যথা চলে গেছে। এই যে হাড় ভেঙে যাওয়াতে যে ব্যথা হচ্ছিল কম্প্রেশনে, সে ব্যথাটা সঙ্গে সঙ্গে চলে যায়, যে ওখানে তুলে দিয়ে সিমেন্ট দিয়ে দেওয়া হয়। স্পাইনের বেশিরভাগ প্রবলেম গুলো হয় কোমরে হয়, নাহলে ঘাড়ে হয়, কেননা এই দুটোই আমাদের যে মেরুদণ্ড স্পাইনের সব থেকে মোবাইল এরিয়া, মানে সব থেকে বেশি মুভমেন্ট ঘাড়ে হয় এবং কোমরে হয়, তার জন্য কোমর আর ঘাড় ব্যথায় ম্যাক্সিমাম। আর তো ঘাড়েও সেম জিনিস হয়, স্লিপ ডিস্ক, ঘাড়ে স্লিপ ডিস্ক হলে ঘাড়ে ব্যথা হয়, এবং ঘাড়ের শিরাগুলো যেহেতু হাতে নামে, ব্যথাটা অনেক সময় ঘাড় থেকে হাতের দিকে নেমে যায়। সেই জিনিসটাকেই ওটাকে বলা হয় সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস। সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস। তো এই যদি ডিস্ক প্রোল্যাপস অল্প থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে নিজে নিজে ওষুধে ঠিক হয়ে যায়, কিন্তু বয়স বেশি হলে এবং অনেক লেভেলের ডিস্ক প্রোল্যাপস হলে, যখন স্পাইনাল কর্ডে চাপ পড়ে, তো এই জিনিসটাকে বলা হয় সার্ভাইকাল স্পন্ডিলোটিক মাইলোপ্যাথি। তখন কি হয়, যে যেহেতু আমাদের পায়ের শিরাগুলো, হাতের শিরাগুলো সব ঘাড় থেকে হয়ে যাচ্ছে, তো ওটা চাপ পড়লে কি হয়, যে পায়ে উইকনেস চলে আসতে পারে, হাতে উইকনেস চলে আসতে পারে, সেটাকে বলা হয় সার্ভাইকাল স্পন্ডিলোটিক মাইলোপ্যাথি। তো সেই ক্ষেত্রে আমরা একটা অপারেশন করে থাকি যার নাম হচ্ছে ল্যামিনোপ্লাস্টি। মানে এই যে পেছনের যে বনি স্ট্রাকচার আছে, পেছনে যে যেটা আমরা প্রথমেই দেখলাম, যে স্পাইনটা হচ্ছে একটা বনি স্ট্রাকচার এবং তার ভেতরে যে নরম জিনিসটা ওটা স্পাইনাল কর্ড। তো
তো সেটাতে চাপ পড়লে আমরা এটাকে একটা দরজা হিঞ্জের মতন এটা দুদিক থেকে এটা কেটে দেওয়া হয়, একটা পাতলা লাইন করে কেটে দেওয়া হয় এবং এটাকে তুলে দেওয়া হয়। তো তুলে দিলে ওই জায়গাটা বেড়ে যায়, সেটাকে বলা হয় ল্যামিনোপ্লাস্টি, সার্ভাইকাল ল্যামিনোপ্লাস্টি। মানে স্পাইনাল কর্ডের উপর চাপ পড়ছিল, স্পাইনাল কর্ডের উপর এখানে চাপ পড়ছিল, তো আমরা এই লাইন দিয়ে এটা কেটে এটাকে জাস্ট একটু তুলে দিলাম, ওটা একটা এক্সপ্যান্ড হয়ে গেল, জায়গা পেয়ে গেল ওই ভেতরে যে স্পাইনাল কর্ড আছে। মানে বাইরের দিক থেকে বনি ক্যানাল আছে যেটাকে স্পাইনাল বলা হয়, এবং ভেতরে এই স্পাইন যেটা ব্রেনের এক্সটেনশন ওটাকে স্পাইনাল কর্ড বলা হয়। তো এটা সবসময় বুঝতে হবে যে স্পাইন আর স্পাইনাল কর্ড দুটো আলাদা জিনিস। স্পাইনটা হচ্ছে বোনি স্ট্রাকচার আর স্পাইনাল কর্ড তার ভেতরে হচ্ছে। তো স্পাইনাল কর্ড আর নার্ভ রুটের উপর চাপ পড়াটাই সমস্যা। তো স্পাইনাল কর্ডের উপর যদি চাপ পড়ে তাহলে আমরা এখানে এটাকে স্পেসটাকে বেরিয়ে দেওয়ার জন্য এই ল্যামিনোপ্লাস্টি করে থাকি। এবং অনেক সময় ওই যে চাপের হাড়টা কেটে বার করতে হয়, তো এটাকে বলা হয় সার্ভাইকাল ডিকম্প্রেশন। তো যখন ডিকম্প্রেস করা হয় তখন একটা ইনস্টেবিলিটি হওয়ার থাকে, তো তাহলে আমরা আবার স্ক্রু আর রড দিয়ে ফিক্স করে থাকি, সেটাকে বলা হয় সার্ভাইকাল ডিকম্প্রেশন এন্ড ফিউশন। এটা ল্যাটারাল মাস প্লেটিং বলা হয়, এই জিনিসটাকে বলা হয় ল্যাটারাল মাস প্লেটিং। আর যদি পুরো হাড়টাকে বার করতে হয় চাপের জন্য বা কোনো টিউমারের জন্য, তাহলে ওই হাড়টাকে একটা কেজ দিয়ে আমরা এক্সপেন্সিবল কেজ, মানে ওখানে কেজ বসিয়ে ওটাকে আমরা রিপ্লেস করে দিই, এটাকে বলা হয় সার্ভাইকাল ডিকম্প্রেশন এন্ড ফিউশন। এই জিনিসটা পেছন থেকে যখন ডিকম্প্রেশন হয় তখন আমরা যদি পেছন থেকে ডিকম্প্রেশন করি, পেছন থেকে যদি চাপটা সরাই, তাহলে এইরকম স্ক্রু আর রড দিয়ে এটাকে ফিক্স করা হয়। যদি আমরা এমআরআই তে দেখি যে চাপটা বেশি সামনের দিক থেকে আছে, তাহলে আমাদের সামনের দিক থেকে চাপটাকে সরাতে হবে, তাহলে আমাদের সামনের দিক থেকে চাপটা সরাতে হবে, এবং সেই সামনের দিকে চাপটা সরালে আমরা এখানে ডিকম্প্রেস করি এবং সামনের দিক থেকে প্লেট দিয়ে ফিক্স করে দিই। এটাকে বলা হয় এসিডিএফ, অ্যান্টেরিয়র সার্ভাইকাল ডিস্কেক্টমি এন্ড ফিউশন। এটা সামনের দিক থেকে ডিস্কের চাপটা সরিয়ে এটা প্লেট দিয়ে ফিক্স করে দেওয়া হয়। তো আমাদের এমআরআই তে দেখতে হয় যে অ্যাকচুয়ালি চাপটা কোন দিক থেকে পড়ছে, সামনে না পেছন দিক থেকে, এবং সে বুঝে আমরা চাপটাকে সরিয়ে দিই। তো এইগুলোতে মেনলি আমরা দেখলাম যে ঘাড়ের এবং কোমরের সমস্যা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা ওষুধে হয়, ওষুধে অনেক সময় ঠিক হয়ে যায়, 90% ক্ষেত্রে 80-90% ক্ষেত্রে ওষুধেই ঠিক হয়ে যায়। এবং ওষুধের পর সে দরকার হলে কিছু ব্যায়াম ফিজিওথেরাপি করতে হয়, তারও নির্দিষ্ট রোল আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা সম্ভব, এবং বেশি হলেই আমরা অপারেশনের দিকে এগোই। কিন্তু অপারেশনের দিকে যদি দরকার হয় তাহলে অপারেশন নিশ্চয়ই আছে, যেগুলো হাইলি সাকসেসফুল অপারেশন এবং খুব ভালো করে রিকভারি হয়। থ্যাংক ইউ। আপনার যদি কোনো কোয়েরি থাকে আপনি নিশ্চয়ই আমাকে ইমেল করবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9831911584 আর ইমেল আইডি হচ্ছে santdr@gmail.com। আমাদের সবসময় এটা চেষ্টা যে আপনার নানা ধরনের অর্থোপেডিক সমস্যার জন্য আমরা এডুকেশনাল ভিডিওস দিই, যাতে আপনি জিনিসটা বুঝতে পারেন এবং ঠিক সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসার জন্য এবং আপনার রিকভারি করতে পারেন। তো আপনি যদি আমাদের ভিডিওস গুলো যদি আপনার পছন্দ হচ্ছে, তো আপনি নিশ্চয়ই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনার নতুন ভিডিওস গুলো আপনি পেতে পারেন। এবং আমরা অনেক সময় প্রত্যেক সপ্তাহে একবার বা দুবার করে আমরা ইউটিউব লাইভ করার চেষ্টা করি, যেন আপনার কোয়েশ্চেন গুলো আমরা আনসার করতে পারি, যাতে আপনি লাইভ কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন আপনার এই সমস্যা হলে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তাতে আমাদের ইন্টারাকশনটা অনেক বেটার হবে এবং আমরা আপনার কোয়েরিজ গুলোকে আমরা আনসার করতে পারবো।